আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ডের আদেশ দেন। গত বছরের ১৯ আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মামলার আবেদনে মুজাহিদুল ইসলাম সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, বিচারপতি খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের লোভে ২০১১ সালের ১০ মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করেন। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করছেন। এর আগে সকালে এই মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৩ আসামির পক্ষে গতকাল তাদের আইনজীবীরা বক্তব্য রাখেন। মামলায় মোট আসামি ৩০ জনকে ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ১১ বছর আগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন মোবারক হোসেন। সেই বছরে ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারককে মৃত্যুদণ্ড দেয়। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে ২টি প্রমাণিত হওয়ায় ১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং ৩ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তী সময়ে মোবারক আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময়ে অনেক প্রকল্প নেওয়া হলেও সফলতার মুখ দেখেনি বেশিরভাগই। সিগন্যাল বাতি, স্পিড গান, বিপরীত দিকের যানবাহন বিকল করা সহ অনেক প্রকল্পই এখন অকেজো। পরিবহন খাত বিশেষজ্ঞদের দাবি, যথাযথ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্বে না থাকা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আইনের কঠোর প্রয়োগ না ঘটায় এ খাতে শৃঙ্খলা ফিরছে না। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রাজধানী ঢাকার ব্যস্ততম সড়ক কাঁটাবন চৌরাস্তা। সড়কের দুপাশে থাকা স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি অকেজো, জরাজীর্ণ। এসব মেরামতের উদ্যোগ না নিয়ে এই সরকারের আমলেও আবারও পুরনো পথে ঢাকার ২২টি পয়েন্টে সিগন্যাল লাইট বসায় পুলিশের ট্রাফিক বিভাগ। একই সড়কে চলছে কম গতির সাইকেল, রিকশা এবং বেশি গতির গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল। রাস্তায় হাতের ইশারায় পরিবহন নিয়ন্ত্রণের চেষ্টায় গলদঘর্ম ট্রাফিক পুলিশ। লাল বাতি চলতেছে, ট্রাফিক সিগন্যাল দিতেছে, আপনি চলে যান। অনেকে মানে না, আবার অনেক আছে মানে না, সব ভেঙে গেছে সব জায়গায়। ওই লাইটে কোনো কাজ হয় না। আমাদের এরিয়ার মধ্যে, আমাদের রমনা এলাকার মধ্যে লাইট বেশিরভাগই নষ্ট। লাইটের মাধ্যমে আমরা চালাই না আর কি, দেখা যাচ্ছে হাতের মাধ্যমে চালায়। কাকরাইলে বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠেকানোর যন্ত্র বসানো হলো, কিন্তু বাস্তবে এই যন্ত্র কাজ করছে না। এর আগে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনেও বসানো হয়েছিল এমন যন্ত্র, যেটি পরে আর কাজ করেনি। শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষের জ্ঞানের স্বল্পতা এবং স্বল্প মেয়াদী সিদ্ধান্তকে দুষলেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক। পুলিশ তো এখন থামিয়ে কাগজপত্র দেখে, এটা প্রাগৈতিহাসিক চিন্তা। তাহলে আমি ডিজিটালাইজেশন কেন করলাম? কেনর উত্তরটা বিআরটিএকে দিতে হবে। জনগণের কাছ থেকে পয়সা নিয়ে ডিজিটাল করেছেন, কিন্তু না আছে পেশাদারিত্ব, না আছে কোনো জবাবদিহিতা। প্রজেক্ট করেছি, ডিজিটাল লাইসেন্স প্লেট দিয়েছি, সেবা দিতে পারি না। এই যে পারি না, এই অক্ষমতার জায়গাটার মধ্যেও আমরা লোকবল নেইনি। এইভাবে চলতে পারে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই সংগঠকও মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা আর আইনের কঠোর প্রয়োগ হয় না কখনোই।
2018 সালের আইন করার পরে আইনটাই করেছেন, আইনের প্রয়োগের যে কিছু ছিল সেটা নাই। এটার জন্য যুদ্ধ করতে 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 22 সালে এসে বিধিমালা জারি করা হয়। এখন আইন এবং বিধিমালা দুইটা হয়েছে, কিন্তু তাহলে আইনের সঠিক প্রয়োগটা কেন হচ্ছে না? শুধু নেতৃত্বের হাত বদল হয়েছে, কিন্তু পলিটিক্যাল শেল্টারের কোনো ব্যত্যয় ঘটেনি। মিরপুর 1-এ ফাঁকা রাস্তায়ও যানবাহনের বেপরোয়া প্রতিযোগিতা দেখা যায় হরহামেশা। সার্জন স্যার থামাইলো আনে, ওই ওনার লোক উঠাইছে, তো এই কারণে স্যার থামাইলাম আর কি। দাঁড়াইলো, আমি উঠলাম, আমি যাওয়ার জন্য উঠছি টেকনিক্যালে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা এই সরকারের আমলেও রয়ে গেছে একই রকম, এমন অভিযোগ অনেকের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে গতরাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদ সীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ সকাল 9টায় সেখানে বিপদ সীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল নদীটির পানি। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। এদিকে গতরাতে জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তার পানির তোড়ে একটি কাঁচা রাস্তা ভেঙে ফসলি জমি ডুবে গেছে। বিচ্ছিন্ন রয়েছে ওই এলাকার যোগাযোগ। আদিতমারির মহিষখোঁচা সহ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। চট্টগ্রাম বন্দরে সব ধরনের মাশুলের হার বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় পড়েছেন দেশের আমদানি রফতানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, মাশুল বৃদ্ধির কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নৌপরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা হলেও তা প্রতিবেশী অনেক দেশের বন্দরের তুলনায় অনেক কম। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম লাভজনক সেবা প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পর সব ধরনের পণ্য ও সেবার বিপরীতে মাশুল বা শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। চট্টগ্রাম বন্দরে জাহাজ ও পণ্য পরিবহনে সেবা বাবদ গত অর্থ বছরে শুল্ক আদায় হয়েছে ৩,৯১২ কোটি টাকা। নতুন মাশুল আদায় কার্যকর হলে বন্দরের আয় বাড়বে 40% বেশি। নৌ উপদেষ্টা বন্দর কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, 1986 সালের পর চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হচ্ছে, যা বিশ্বের অন্য বন্দরের চেয়েও কম বলে জানান তিনি। ট্যারিফ রেট শোনেন, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি। এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃ মন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নৌ উপদেষ্টার এমন সিদ্ধান্তের পর থেকে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, নতুন ব্যবস্থা কার্যকর হলে কন্টেইনার বা পণ্য খালাস, সংরক্ষণ, পণ্য ওঠানো নামানো সহ প্রতিটি ধাপে গুনতে হবে বাড়তি টাকা। তারা বলেন, বন্দরের মাশুল দীর্ঘদিন না বাড়লেও ডলারের দাম বাড়ার কারণে 3 দশক ধরে ব্যবসায়ীদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বন্দরের সেবা বাবদ সকল শুল্ক ডলারে পরিশোধ করতে হয়। বাংলাদেশের আমদানি রপ্তানির সফলতার জন্য সুন্দরভাবে বিজনেস করার স্বার্থে এই বৃদ্ধিটা কখনই আমি মনে করি না সঠিক হচ্ছে। একান্ত যদি করতেই হয় তবে আমার মনে হয় যে কোনো অবস্থাতেই সেটা 10%-এর উপরে হওয়া উচিত নয়। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোতে 2 দফায় বাড়তি মাশুল গোনার পর রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রমুখী হলে একই পণ্যের উপর ট্রাম্পের বাড়তি শুল্কের চাপ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসা বাড়ার কারণে তাদের তো অফডকে তো চার্জ কমার কথা, ওরা ব্যবসাও বাড়লো, চার্জও বাড়াবে, এটা আসলে একেবারে পুরোপুরি একটা মগরমূল্যের মতো অবস্থা। সারা দেশের সমুদ্রপথে কন্টেইনার পরিবহনের 95% চট্টগ্রাম বন্দর দিয়ে সরবরাহ হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 19টি কন্টেইনার ডিপোতে আগামী 1 আগস্ট থেকে মাশুল বাড়ানোর ঘোষণা দেয় বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।